নেপালে সরকার পরিবর্তনের জন্য আন্দোলন বিক্ষোভ চলছে, আগুন জ্বলছে, সেটা তো আপনারা জানেনই, নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু যেটা নতুন করে বলার সেটা হচ্ছে নেপালের এই বিপ্লব যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি উত্তরবঙ্গে গিয়ে বসে রয়েছেন এবং উনি জানাচ্ছেন যে নেপালের এই যে ঘটনা ঘটছে তাতে নাকি উনি এতটাই চিন্তিত যে উনি নেপালের জন্য কবিতা লিখছেন এবং উত্তরকন্যায় রাত জাগছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ইতিহাসে পড়েছিলাম যে গোটা সাম্রাজ্যে যখন আগুন জ্বলছিল তখন সম্রাট নিরো নাকি বেহালা বাজাচ্ছিলেন। আমাদের মাননীয়া চাইলেই যে কোনো কিছু বাজাতে পারেন, রাজ্যটা তো বাজিয়েই রেখেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এবারে উনি কবিতার উপর দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উনি উত্তরকন্যায় রাত জাগছেন কেন? নেপালে যে বিপ্লব চলছে, যে আন্দোলন চলছে, যে বিদ্রোহ চলছে সেটা উনি থামাতে পারবেন? পারবেন না। যে আগুন জ্বলছে চারিদিকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির অফিসে, সেটা কি ফু দিয়ে বা জল দিয়ে নেভাতে পারবেন? পারবেন না। তাহলে কি করছেন উত্তরকন্যায় বসে রাত কাটিয়ে? আসলে কিছু না, উত্তরকন্যায় বসে রাত কাটালে ওনার পোষা যে টিভি চ্যানেল রয়েছে, পোষা যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা আসলে খবর করে, তারা আসলে লাইভ দেখায়, আর ওটাই উনি চান। এই গিমিকের রাজনীতি করেই তো এতদিন ধরে ক্ষমতায় টিকে রয়েছেন। আমরা দেখেছি যখনই এ রাজ্যে ঝড় আসে তখনই উনি ওই কন্ট্রোল রুমে, নবান্নর যে কন্ট্রোল রুমে, সেখানে রাত জাগেন। কি করেন মাননীয় আপনি রাত জেগে? আপনি ঝড় বিশেষজ্ঞ? আপনি চাইলে ঝড় থামিয়ে দিতে পারবেন? ঝড়ের গতিমুখ বদলে দিতে পারবেন? পারবেন তো না। তাহলে কি করেন? কিচ্ছু করেন না। আসলে আপনার যে পোষা টিভি চ্যানেলগুলো রয়েছে, পাঁচাটা সাংবাদিকগুলো রয়েছে, তারা আসলে আপনাকে দেখিয়ে দেখিয়ে লাইভ করে, তাদের টিআরপি বাড়ে, তার সঙ্গে আপনারও টিআরপি বাড়ে। এর বাইরে কন্ট্রোল রুমে একজন মুখ্যমন্ত্রীর করার মতন কোন কাজটা থাকে আপনি আমাকে জানান। বরং আপনি সমস্যা করেন যে সমস্ত আধিকারিকরা ওখানে আসল কাজের কাজ করার জন্য নিযুক্ত রয়েছেন, তারা যদি একটুখানি সময় মতন বিশ্রাম নিতে চান তারা নিতে পারেন না। তার ফলে কি হয়? তার ফলে পরের দিনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে সেগুলো হ্যাম্পার হয় আপনার ওই রাত জেগে টিভিতে লাইভ দেখানোর জন্য। কিন্তু যে কাজটা আপনার আসলে ঝড় আসলে করা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার দলের লোকজন যে চাল ত্রিপলগুলো চুরি করে গরিব মানুষদের, সেটা আটকানোর কথা ছিল। সেটা তো আপনি আটকাতে পারবেন না, কারণ আপনি তো ওই টাকার ভাগ নেন। তাই আপনি কি করেন? আপনি লোক দেখান, আপনি গিমিকের রাজনীতি করেন। ঠিক যে গিমিকের রাজনীতি এই মুহূর্তে উত্তরকন্যায় রাত কাটিয়ে করছেন। কি করবেন উত্তরকন্যায় রাত কাটিয়ে? নেপালের আন্দোলন বন্ধ করতে পারবেন? নেপালের মানুষকে শান্তি দিতে পারবেন? পারবেন না। আপনি তো নিজের রাজ্যের মানুষকেই শান্তি দিতে পারেন না। উত্তরবঙ্গ তো জ্বলছে, বিশেষ করে চা বাগান শ্রমিকদের প্রচন্ড খারাপ অবস্থা। চা বাগান শ্রমিকদের মজুরি কত জানেন? চা বাগান শ্রমিকদের মজুরি দৈনিক 260 টাকা, 26 দিনের কাজ। সেই 260 টাকা এই শ্রমিকরা পায় না, কারণ 30 টাকা চা বাগানের মালিকরা বলে পিএফ এর জন্য কাটা হচ্ছে। বেশিরভাগ চা বাগানের মালিকরাই সেই পিএফ দেয় না, অর্থাৎ 230 টাকা 26 দিনের কাজ। কি দাঁড়াচ্ছে অঙ্কটা? দাঁড়াচ্ছে 5,000, 5,500 সামথিং। এই দিয়ে মানুষের সংসার চলে? চালানো সম্ভব? চলে না। বরং এতদিন পর্যন্ত, মানে ব্রিটিশ আমল থেকে এতদিন পর্যন্ত চা বাগানের যে এক্সট্রা জমিটা ছিল, যে জমিতে চা উৎপাদন হতো না, সেই জমিতে এই সমস্ত চা বাগানের শ্রমিকরা ফসল ফলাতো, প্রয়োজনীয় ফসল ফলাতো। তাতে কি হতো? তাতে মজুরি কম হলেও কিছু সামাজিক ভর্তুকি হতো। সেই জমিটা পর্যন্ত, যে জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে চা উৎপাদন হয় না, সেই জমির প্রায় 30% মতো এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছেন। পর্যটন শিল্পের উন্নয়ন হবে এর নাম করে, আর পুঁজিপতিরা ওখানে রিসর্ট বানাচ্ছে, আরো নানা রকম বিকাশ ঘটাচ্ছে। এখন পর্যটন শিল্পের বিকাশ হওয়া ভালো, কিন্তু তার সঙ্গে এই চা শ্রমিকদের কথাও তো ভাবতে হবে, কারণ এই চা শ্রমিকরা ওখানে থাকেন, ওটা ওনাদের বসতি, ওখানে ওনারা বাস করেন, তো ওনাদের তো কিছু ফ্রি এয়ারও দরকার। আপনি যদি একটা কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কেনেন তাহলে কি হবে? সেখানে আপনাকে ওই কমপ্লেক্সে একটা সুইমিং পুল দেবে, একটা প্লে গ্রাউন্ড দেবে। আপনি তো কিনেছেন ফ্ল্যাটটা, তার সঙ্গে আপনাকে সুইমিং পুল, প্লে গ্রাউন্ড কেন দেয়? কারণ ওটা আপনার শ্বাস নেওয়ার একটা জায়গা, একটা ফ্রি এয়ার। ঠিক একই রকম ভাবে এতদিন পর্যন্ত ওই যে জমিটুকুতে চা উৎপন্ন হয় না, ওইটা ছিল চা শ্রমিকদের ফ্রি এয়ার, শ্বাস নেওয়ার জায়গা। সেটাকেও পুঁজিপতিদের হাতে এই মুহূর্তে তুলে দিচ্ছেন মাননীয়া। তার সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে, বিশেষ করে চা শ্রমিকদের ওই বেল্টটাতে নারী পাচার চক্র ভরে গেছে, আর চা শ্রমিকদের মধ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার একটা প্রচন্ড প্রবণতা দেখা দিয়েছে। এবং একই সঙ্গে এই যে সামনে পুজো, সেই পুজোয় যখন যে মুহূর্তে দাঁড়িয়ে চা মালিক এবং চা শ্রমিকরা নেগোসিয়েশনে বসেছিলেন যে বোনাস কি হবে, সেই সময়ও মাননীয়া গিয়ে একটা নির্দিষ্ট বোনাস বলে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন অঙ্কটা। কেন? আপনি কে?
চা মালিক আর চা শ্রমিক তাঁরা ঠিক করবেন যে বোনাস কি হবে। আপনাকে কেন নির্ধারণ করে দিতে হবে বোনাস কি হবে? আপনি কি তাহলে চা শ্রমিকদের মুখ্যমন্ত্রী নন? আপনি কি তাহলে শুধুমাত্র চা মালিকদের মুখ্যমন্ত্রী? আপনার উত্তরবঙ্গ যখন জ্বলছে, উত্তরবঙ্গের মানুষ যখন ভালো নেই, তখন আপনি উত্তরকন্যায় গিয়ে বসে থাকেন। ঠিক যেভাবে দক্ষিণবঙ্গ যখন জ্বলে, দক্ষিণবঙ্গের মানুষ যখন সমস্যায় থাকেন, তখন আপনি কি করেন? নবান্নর কন্ট্রোল রুমে গিয়ে বসে থাকেন। এ রাজ্যে 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সরকার চালিয়েছে, তার মধ্যে জ্যোতিবাবু একবার শুধু কন্ট্রোল রুমে গিয়েছিলেন, তাও 1992 সালে। সেই সময় যখন ওই বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, সেই নিয়ে এত অশান্তির আঁচ ছড়িয়েছিল, সেই কারণের জন্য ওই একবারই গিয়েছিলেন, এবং সেটাও কোথাও লাইভ দেখানো হয়নি, কোথাও কোনো খবরের কাগজেও বেরোয়নি। কিন্তু আপনার এই যে রাত জাগা, এটা একটা ভরং। আসলে আপনি যখন ঝড় আসে তখন যখন রাত জাগেন, সেটাও একটা ভরং, শুধুমাত্র লাইভ করে মানুষকে গিমিকের রাজনীতি দেখানোর জন্য। আর এখন যখন নেপালে আগুন জ্বলছে, আপনি কবিতা লিখছেন উত্তরকন্যায় বসে, তখন ওই উত্তরকন্যায় রাত জাগাটাও আপনার আসলে একটা ভরং, একটা গিমিকের রাজনীতি। এসব বন্ধ করুন। যেটা আসল দরকার, যেগুলো মানুষের আসল সমস্যা, সেই সমস্যার সমাধান করুন। মানুষকে অনেক জ্বালিয়েছেন আপনি, এবার একটু অন্তত রিলিফ দেওয়ার চেষ্টা করুন।